বন্ধুরা, তোমরা কখনো শুনেছ কোনো ব্যক্তির জন্মদিন পালন করা হচ্ছে প্রায় ২৫০০ বছর ধরে? হ্যাঁ, এরকমই একটি ব্যক্তির স্মৃতি বিজড়িত স্থানে আজকে আমরা এসেছি। জায়গাটি বোধগয়া, যেখানে মহান গৌতম বুদ্ধ তার বোধি লাভ করেছিলেন। এখানে তার ২৫৬৮তম জন্মদিন পালন করা হচ্ছে। বোধগয়াতে সবাই মহাবোধি মন্দির দেখতেই আসেন, কিন্তু মন্দিরে ঢুকতে গিয়ে প্রথমেই বিরাট বড় বাধা। ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। ক্যামেরা নিয়ে ঢোকা যাবে, তবে ভিডিও ক্যামেরার জন্য ৩০০ টাকা, স্টিল ক্যামেরার জন্য ১০০ টাকা কাউন্টারে জমা করে তারপরে ঢুকতে হবে। ৩০০ টাকা জমা করে ভিতরে ঢুকলাম। চেকিংয়ের সময় যেহেতু ব্যাটারি আলাদা ছিল, একটু ঝামেলা হলো। যাই হোক, ম্যানেজ করে ঢুকলাম। জানতে পারলাম ২০১৩ সালে এখানে ইন্ডিয়ান মুজাহিদিন বোম বাস্ট করেছিল, যার ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেই কারণে এত টাইট সিকিউরিটি। আর এখানে যে শুধু ভারতবর্ষের লোক আসেন তা নয়, সারা পৃথিবী থেকেই বৌদ্ধ ধর্মের অনুরাগী ব্যক্তিরা এখানে আসেন। তাই এই জায়গাটি একটি আন্তর্জাতিক স্থান বলা যেতে পারে, এবং বিহারের বোধগয়াতে একটা আন্তর্জাতিক বিমানবন্দরও আছে। মূল মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরের প্রতিষ্ঠাতা সম্রাট অশোক। প্রায় ২০০০ বছরের আগে এই মূল মন্দিরটি সম্রাট অশোক তৈরি করেছিলেন, কিন্তু এখন মূল মন্দিরটা সেভাবে আর নেই। পরবর্তীকালে বিভিন্ন সময় মডিফিকেশান হয়েছে, আবার বিভিন্ন সময় বিশেষ করে বখতিয়ার খিলজির আক্রমণে মন্দিরটা ক্ষতিগ্রস্তও হয়েছে। আর মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, সেগুলো বর্তমানে পাশেই একটা মিউজিয়াম আছে, সেখানে রাখা আছে। তাই আমাদের অনুরোধ, আপনারা যখনই মন্দিরটা দেখবেন অবশ্যই তারপরে মিউজিয়ামটা দেখে নেবেন। তাহলেই ওই মন্দিরে যেগুলো ছিল, যে মূর্তিগুলো ছিল, সেগুলো সঠিকভাবে দেখতে পাবে। বর্তমানে যেটি মূল মন্দির, সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না, তাই আমি ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি। আমি বাইরে থেকেই মূল মন্দিরের ছবি তুলেছি। তবে দেখে আশ্চর্য হয়েছি যে ভেতরে যে সমস্ত সাধুরা বসে আছেন এই গরমে, তারাও কিন্তু এয়ার কুলারেরই সাহায্য নিয়েছেন। অন্য কোনো কৃচ্ছ সাধন তাদের করতে হচ্ছে না। আর মন্দিরের গঠনশৈলী এক কথায় অপূর্ব। পুরো মন্দির নিজের মতো করে আমরা ঘুরতে পেরেছি। কোনো দালাল বা পান্ডা কাউকে কোনোভাবে প্রয়োজন হয়নি। মন্দিরের চারদিকে অসংখ্য গৌতম বুদ্ধের মূর্তি আছে। প্রতিটা মূর্তির একটা নিজস্ব অন্তর্নিহিত অর্থ আছে। গৌতম বুদ্ধ কীভাবে বোধি লাভ করলেন, কোথায় করলেন, গল্পের মাধ্যমে সব বোঝানো আছে। এবার আমরা যেটা দেখব, সেটি দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ এখানে ছুটে আসেন। সেটি হচ্ছে বোধি বৃক্ষ, অর্থাৎ একটি অশ্বত্থ গাছ বা পিপুল গাছ। এই গাছের নিচে গৌতম বুদ্ধ তার সাধনার সিদ্ধিলাভ বা বোধিলাভ করেছিলেন। তবে মূল গাছটি এখন নেই। যে গাছগুলি এখন আছে, ধারণা করা হয় সেই গাছ থেকেই এই গাছগুলোর উৎপত্তি হয়েছে। তাই এই গাছগুলোকে অত্যন্ত পবিত্র হিসাবে মানা হয়, এবং এখানে বিভিন্ন বৌদ্ধ ধর্মের মন্ত্র লেখা আছে। এই গাছের নিচে দাঁড়িয়ে আমাদের একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কয়েক হাজার বছর পিছিয়ে গেছি। একটি গাছ, যে গাছের মাধ্যমে সারা পৃথিবী অহিংসার বাণী শুনতে পেয়েছে, একটা নতুন দর্শন, বৌদ্ধ দর্শন সারা পৃথিবীতে প্রচলিত হয়েছে।
বোধি গাছের নিচে বৌদ্ধ ভিক্ষুক বসে জাতকের বিভিন্ন কাহিনী ভক্তদেরকে শোনাচ্ছেন। একজন বৌদ্ধ ভিক্ষু বুদ্ধের বাণী ভক্তদেরকে শোনাচ্ছেন। মনটা ভরে গেল দেখে, কারণ বৌদ্ধ ভিক্ষুরা কখনোই কারোর কাছ থেকে টাকা পয়সা বা অন্যান্য কিছু দাবি করেন না, যেটা প্রচলিত বড় বড় মন্দিরের পান্ডা বা পুরোহিতরা ভীষণভাবে এই অপকর্মটি तीसरी बार माता पिता गुरु को स्मरण में लिया, ये मैं अब आशीर्वाद दे रहा हूँ। सापीतियो विभाजन्तु सर्वरोगो विनाशतु माते भवन्तु। বোধি লাভের পরে দ্বিতীয় সপ্তাহ গৌতম বুদ্ধ এখানেই কাটিয়েছিলেন। একটা সুবিশাল ঘণ্টা দেখতে পেলাম, যাতে বিভিন্ন ভাষায় কিছু বাণী লেখা আছে। জানতে পারলাম এই ঘণ্টাটি উপহার দিয়েছিলেন তৎকালীন বর্মার মহারাজা। এবার আমরা এলাম একটু লোকাল ফুড টেস্ট করার জন্য। এখানে একটা দোকানে দেখলাম সব খাবার, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার সবই হয়েছে তাল দিয়ে, এবং এগুলো খাওয়ার পরে আমরা দোকান থেকে তালের রসও খেলাম। তালের রস প্রতি গ্লাসের দাম 15 টাকা। আমরা এরপরে গেলাম লোকাল মিউজিয়ামে, কিন্তু বিকেল 5টা বেজে যাওয়ায় মিউজিয়াম বন্ধ হয়ে গেছিলো, আমরা কিছু দেখতে পারিনি। তো আপনারা যদি যান অতি অবশ্যই 5টার আগে মিউজিয়ামে ঢুকে যাবেন, কারণ এই মিউজিয়ামে প্রচুর গুরুত্বপূর্ণ জিনিস দেখার মতো আছে। মিউজিয়াম দেখতে পারলাম না, এরপরে আমরা টোটো ধরে চলে গেলাম সবথেকে বড় বুদ্ধ মূর্তি দেখতে। এই বুদ্ধ মূর্তিটি তৈরি হয়েছে জাপানের সহযোগিতায়। যারা বুদ্ধগয়াতে আসেন তারা মহাবোধি মন্দিরে পুজো দিয়ে বা মন্দির দেখে অবশ্যই এই সুবিশাল মূর্তিটি দেখতে আসেন। তো আমরাও মন্দির দেখে তারপরে এখানে এলাম। ধম্মং শরণং গচ্ছামি, জাপানের সহযোগিতায় এবং উদ্বোধনে এসেছে ধম্মং শরণং গচ্ছামি, অন্যতম দ্রষ্টব্য। আগেই বলেছি যে বুদ্ধগয়া একটা আন্তর্জাতিক শহর বা ধর্মীয় পীঠস্থান। এখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপস্থিতিতে বা সহযোগিতায় বিভিন্ন ধরনের প্যাগোডা তৈরি হয়েছে। আমরা এখন যে প্যাগোডাতে ঢুকলাম সেটি থাইল্যান্ড সরকার থেকে তৈরি করা হয়েছে, এবং গঠনশৈলীটা পুরো থাইল্যান্ডের যে নিজস্ব গঠনশৈলী সেটা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। মনাস্ট্রি দেখে ফেরার পথে অমল তাস বা গোল্ডেন শাওয়ার গাছ দেখে প্রাণ এবং মন দুটোই জুড়িয়ে গেল। সত্যি আজকে বোধগয়াতে এসে আমাদের দেশকেই নতুন করে চিনতে পারলাম। আমরা আমাদের পেছনে আরেকটি দলকে দেখতে পারলাম, যারা শাড়ি পরেছে কাছা দিয়ে এবং দুটো নাকই ফোটানো এবং দুটো নাকেই নথ দেওয়া। আমরা বুঝতে পারলাম ওনারা এসেছেন মহারাষ্ট্র থেকে, অর্থাৎ মারাঠি। বুঝতে পারলাম গৌতম বুদ্ধ কীভাবে সারা ভারত তথা
পৃথিবীকে এক সূত্রে বেঁধে দিয়েছেন। এবার আমরা যেখানে ঢুকলাম সেটি অল ইন্ডিয়া বৌদ্ধ ভিক্ষু সংঘ, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুকদের সংগঠন। ভেতরে ঢুকেই যার মূর্তি চোখে পড়ল তিনি আমাদের দেশের সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর। আমরা গ্যাংটক বা পেলিংয়ে বেড়াতে গেলে প্রচুর মনাস্ট্রি দেখতে পাই। একইভাবে এখানেও দেখলাম একটা অত্যন্ত সুন্দর সিকিমিজ মনাস্ট্রি। পুরো মনাস্ট্রিতেই একটা সিকিমের স্থাপত্যশৈলীর ছাপ আছে। বিভিন্ন হ্যান্ডিক্রাফটসগুলো এখানে দেখা যাচ্ছে। আগেই বলেছি বৌদ্ধগয়া একটি আন্তর্জাতিক স্থান। বিদেশ থেকে প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন, তাই শপিং করার প্রচুর প্রভিশন অবশ্যই আছে। কিন্তু যেহেতু প্রচুর ফরেন ট্যুরিস্ট আসেন তাই জিনিসপত্রের দাম একটু বেশি, তাই কেনার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি মহাবোধি মন্দিরের কাছে যে স্টলগুলো আছে সেখানে দাম একটু বেশি, বরং ভেতরের দিকে 80 ফুট উচ্চতার যে বুদ্ধ মূর্তি আছে সেখানে বেশ কিছু দোকান আছে যেগুলো সন্ধ্যে 6টার পরে বন্ধ হয়ে যায়। ওখানে যদি শেষ বেলাতে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা রিজনেবল দামে কেনাকাটা করা সম্ভব। আপনারা এটা একটু দেখে নেবেন। আর এখানে যে জিনিসগুলো পাওয়া যায় এর অনেক কিছুই হয়তো কলকাতা বা শিলিগুড়িতে পাওয়া যায়, তবুও পূর্ণস্থানে এসে কেনাকাটা করার মজাটাই একটু অন্যরকম। আমরা এখন যেখানে আছি এটাকে দেখে আপাতভাবে কোনো মরুভূমি বা বালিপূর্ণ মাঠ বলে মনে হচ্ছে, কিন্তু এটি একটি ঐতিহাসিক স্থান। এটি সেই বিখ্যাত ফল্গু নদী, যে নদীর তীরে বটবৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেছিলেন। খুব খারাপ লাগলো একটা ঐতিহাসিক নদীর এই দুর্দশা দেখে। ফল্গু নদী আমাদের বিভিন্ন ইতিহাস বইতে বা পৌরাণিক কাহিনীতে এই নদীর অনেক উল্লেখ আছে। হাওড়া থেকে বোধগয়া কিভাবে যাবেন? বোধগয়াতে এয়ারপোর্ট আছে, আর ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে হাওড়া গয়া এক্সপ্রেস ট্রেন প্রতিদিন ছাড়ে সন্ধ্যাবেলা। আমার মনে হয় এটি সবথেকে ভালো ট্রেন গয়া যাওয়ার জন্যে। গয়া থেকে তারপরে কোনো একটা গাড়ি রিজার্ভ করে নেওয়া অথবা বাস প্রচুর আছে। গয়া থেকে বোধগয়া আপনারা বাসেও চলে আসতে পারেন। এছাড়া ধর্মতলা এলাকা থেকে প্রচুর এসি এবং নন এসি বাস ছাড়ে গয়া যাওয়ার উদ্দেশ্যে। হোটেল প্রচুর আছে, তবে আমার মনে হয় বুদ্ধগয়াতে থাকার থেকে গয়াতে থাকা অনেক বেশি লাভজনক, কারণ গয়ার হোটেল অনেক সস্তা। একান্ত যদি বুদ্ধগয়াতে থাকতে হয় তাহলে মহাবোধি মন্দির থেকে দূরে অর্থাৎ ভেতরের দিকে হোটেলগুলো তুলনামূলকভাবে চিপ। মোটামুটি 1000 টাকা হচ্ছে হোটেলের রেট, কিন্তু বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার আশেপাশে তখন কিন্তু হোটেলের রেট অনেকটাই বেড়ে যায়। তাই যাওয়ার আগেই ব্যাপারগুলো একটু দেখে নেবেন। সকলে ভালো থাকুন। পরের পর্বে আমরা বোধগয়ার আশেপাশে আরও কিছু ইন্টারেস্টিং জায়গা যেমন দ্য মাউন্টেন ম্যান, মানঝিগ্রাম, রাজগীর, বেতলা এবং আরও কিছু উল্লেখযোগ্য জায়গায় যাওয়ার হদিশ দেব। সঙ্গে থাকুন।